আমার লিভার ঠিকঠাক ফাংশন করছে না বা লিভারে গন্ডগোল হচ্ছে, আমি কোন লক্ষণগুলো দেখলে বুঝবো? আপনার একটু হয়তো উইকনেস লাগবে, হুম, আপনার খেতে ইচ্ছে করবে না। খুব মাইনর সিম্পটমস হুম, হয়। হুম, এনসেফ্যালোপ্যাথি মানে লিভারের জন্য আপনার ব্রেনেও আপনার এফেক্টটা হচ্ছে। আপনি জিনিসপত্র ভুলে যাচ্ছেন। দিনের বেলায় বেশি ঘুমোচ্ছেন, রাত্রে বেলায় জেগে থাকছেন। হুম, একটা নতুন স্টাডিও এসছে ল্যান্ডসেট থেকে হুম। যে ৫ জন লিভার ক্যান্সারের মধ্যে ৩ জন লিভার ক্যান্সার পেশেন্ট ইজ প্রিভেন্টেবল। তো এই ব্যাপারটার জন্যই আমাদের লিভার একটা হওয়া সত্ত্বেও আমরা ডোনেট করতে পারি। লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি যত কঠিন সার্জারিগুলি আছে তাদের মধ্যে একটা। লিভার আমার এই মতন অবস্থায় যাতে না পৌঁছয়, তার জন্য আমার লাইফস্টাইলটা আমি কিভাবে মেইনটেইন করব, কি খাবো, কোন খাবার থেকে দূরে থাকবো, কোন কাজগুলি করব, কোন কাজ করব না। এতক্ষণ যে প্রিক্যাপটা দেখলেন, আপনারা নিশ্চয়ই বুঝলেন যে আজকে আমরা লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে কথা বলবো বা বলতে পারেন এন্ড স্টেজ লিভার ডিজিজ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে এন্ড স্টেজ লিভার ডিজিজ বলতে আমরা কি বুঝি? কোন কারণের জন্য আমাদের লিভার এই স্টেজে পৌঁছায়? কোন লক্ষণগুলো দেখলে বুঝবো যে দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছতে হবে? এমতো অবস্থায় চিকিৎসা কি? কখন লিভার ট্রান্সপ্লান্টের কথা ভাবতে হবে এবং এই স্টেজে যাতে আমাদের লিভার না পৌঁছায় তার জন্য আমাদের কি করণীয়? আর এই সমগ্র প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি নারায়ণা আর.এন. ট্যাগর হসপিটাল মুকুন্দপুরে এবং আমাদের সঙ্গে আছেন এ শহর তথা এই হাসপাতালের বিশিষ্ট সিনিয়র কনসালটেন্ট জিআই এবং লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ডক্টর বাপ্পাদিত্য হর। নমস্কার নমস্কার, ডাক্তারবাবু। নমস্কার। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এন্ড স্টেজ লিভার ডিজিজ। এই বিষয়টা কি? আ এন্ড স্টেজ লিভার ডিজিজ আমরা আ অ্যা সেই স্টেজে আপনার হুম, লিভারটা খারাপ হয়ে গেছে, হুম, যেটা বিয়ন্ড রিপেয়ারেবল স্টেজ হুম, 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 চলে গেছে। হুম, হুম, মানে আপনার স্ট্রাকচারালি লিভারটা এতটাই খারাপ হয়ে গেছে যে ওর ফাংশনটাও আস্তে, আস্তে করতে পারছে না, হুম। যেটা নরমালি ওর করার কথা। তো সেই স্টেজটাকে আমরা বলি এন্ড স্টেজ লিভার ডিজিজ। আচ্ছা, মানে লিভার তো আমরা শুনেছি যে নিজেই রিপেয়ার হয়ে যায়, নিজেই ঠিক হয়ে যায়। তো সেক্ষেত্রে সেই চান্সটাও আর নেই। না, সেই রিপেয়ারেবল চান্সটাও আর বিয়ন্ড রিপেয়ারেবল স্টেজ চলে গেছে। তো আচ্ছা। সেই আপনি যেটা বলছেন হুম, সেটা ঠিকই যে হুম, একটা লিভার নিজে থেকে হুম, রিজেনারেট হুম, করে। হুম, কিন্তু একটা স্টেজের পরে হুম, স্ট্রাকচারালি এতটাই ড্যামেজ হয়ে যায়, হুম, তো সেটা আর রিজেনারেশন ক্ষমতাটাও আস্তে, আস্তে কমে যায়। তো সেই স্টেজটা যখন আমরা পৌঁছে যাই, তখনই আমরা সেটাকে বলি এন্ড স্টেজ লিভার ডিজিজ। সেটা কিছু সিম্পটমস দিয়ে হুম, প্রকাশ হয়। সেগুলো হুম, আমি আস্তে, আস্তে আপনার হুম, সাথে ডিসকাস করব। একদমই। কিন্তু এই স্টেজে পৌঁছানোর কারণ কি? মানে আমাদের দেশে দেখা গেছে যে হুম, লিভার খারাপ হওয়ার একটা কারণ তো আমরা সবাই জানি। হুম, যেটা আমরা বলি অ্যালকোহল। হুম, 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 এই কারণটা আমরা মোস্টলি সবাই জানি যে হুম, অ্যালকোহল খেলে হুম, লিভার খারাপ হয়। হুম, হুম, বাকি বাকি যে কারণগুলো হুম, আছে হুম, হুম, সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস হুম, করতে চাই। হুম, যেমন? 2nd যে ইম্পোর্টেন্ট হুম, কারণ সেটা আমরা বলি ভাইরাল হেপাটাইটিস রিলেটেড। আচ্ছা। তো ২ ধরনের আমাদের হেপাটাইটিস ভাইরাস হুম, এর জন্য লিভার খারাপ হয় হুম, বা যেটাকে আমরা ক্রনিক লিভার ডিজিজ হুম, বলি। সেটা হুম, এক ধরনের হেপাটাইটিস বি ভাইরাস, আরেকটা হেপাটাইটিস সি ভাইরাস। তো ১ম হয়ে গেল অ্যালকোহল, হুম, 2nd হয়ে গেল আমাদের হুম, ভাইরাল হুম, ইনফেকশন রিলেটেড হেপাটাইটিস বি অ্যান্ড সি। হুম, ৩ নম্বর কারণ যেটা আস্তে, আস্তে এখন বাড়ছে, হুম, সেটা হচ্ছে আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হুম, রিলেটেড লিভার সিরোসিস। হুম, তো আস্তে, আস্তে সব দেখা যাচ্ছে যে এই কারণের জন্য লিভার খারাপ হওয়ার ব্যাপারটা আস্তে, আস্তে অনেক ইনক্রিজিং। ইনফেক্ট কিছু পেশেন্ট আমাদের কাছে আ মানে ফোন করে যখন আমরা ওনাদের বলি যে আপনার লিভার হুম, খারাপ হয়ে গেছে বা হুম, লিভারে সিরোসিস হয়েছে, হুম, তো তারা খুবই সারপ্রাইজ হয়ে যান শুনে যে বলেন যে, "ডাক্তারবাবু আমার তো বাবা বা আমার ভাই তো কোনোদিনও অ্যালকোহল খায়নি। তো হুম, লিভারটা হুম, খারাপ হলো কি হুম, করে?" হুম, হুম, তো একদমই। এই ব্যাপারটা যে নন অ্যালকোহলিক ফ্যাটি হুম, লিভার ডিজিজ এর জন্য লিভার খারাপ হওয়ার, হুম, এই কনসেপ্টটা আমরা অনেকেই অ্যাওয়ার নই যে এর হুম, জন্যও একটা লিভার খারাপ হতে হুম, পারে। ৪ নম্বর যে কারণ যেটা আমি বলতে পারি, হুম, সেটা হচ্ছে অ আ লং স্ট্যান্ডিং আনট্রিটেড ডায়াবেটিস। আচ্ছা। তো ডায়াবেটিসও যদি আপনার অনেকদিন হুম, ধরে থাকে আর হুম, আপনি যদি সেটার জন্য ট্রিটমেন্ট বা আপনার সুগার হুম, কন্ট্রোল ঠিকঠাক হুম, করে না করেন, তো সেটাও আস্তে, আস্তে আপনার লিভারটাকে খারাপ করতে পারে। আচ্ছা। তো এই ব্রডলি বললে এই ৪ টে কারণের জন্য লিভার আপনার খারাপ হতে পারে। এবার যেটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে আমার লিভার ঠিকঠাক ফাংশন করছে না বা লিভারে গন্ডগোল হচ্ছে, আমি কোন লক্ষণগুলো দেখলে বুঝবো? আর কোন লক্ষণগুলো আমায় এটা ইন্ডিকেট করবে যে আমার লিভারের অবস্থা আর সেই জায়গায় নেই? তো ১ম এই একটা জিনিস আমি বলতে চাই যে লিভার আমাদের আ অলমোস্ট 90% লিভার ডিজিজ যেটা স্টাডিতেও হুম, দেখিয়েছে,
ইজ প্রিভেন্টেবল। হুম, মানে যেটা আমরা প্রিভেন্ট করতে হুম, পারি হুম, হওয়ার থেকে, সেটাও হুম, আপ টু 90%। হুম। দ্যাট ইজ এ হিউজ নাম্বার। হিউজ, হিউজ। তো হুম, সেই আমার ওই স্টেজ যাওয়ার আগেই আমাকে আমার লিভার ডিজিজ যাতে না হয় হুম, আমাকে প্রিকশন নেওয়া। যেটা লিভারের ক্ষেত্রে পিকুয়ালিয়ারিটি, হুম, মানে আমার লিভারটা যতক্ষণ না অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, হুম। আমার ইউজুয়ালি সেরকম খুব একটা সিম্পটমস আসে না। আচ্ছা। যেমন আপনার একটু হয়তো উইকনেস লাগবে, হুম, আপনার খেতে ইচ্ছে করবে না। খুব মাইনর সিম্পটমস হুম, হয়। হুম, তো সেইগুলো হয়তো আমরা অনেক সময় ইগনোর করি বা আমরা হুম, হয়তো বুঝতে পারি না যে এটা হুম, হয়তো হুম, আপনার হুম, লিভারের হুম, জন্য রিলেটেড। হুম, তো যতক্ষণ লিভারটা আপনার লিভারের জন্য যে স্পেসিফিক সিম্পটমস যেগুলো আমরা বলি, যেমন পেটে জল জমা হুম, বা পা ফুলে যাওয়া, হুম, পায়ে জল জমা বা জন্ডিস হওয়া হুম, বা রক্ত বমি হওয়া, হুম, এই ব্যাপারগুলো যখন হয় তার মানে আপনার লিভারটা বিয়ন্ড রিপেয়ারেবল স্টেজে চলে গেছে। তো এই সিম্পটমসগুলো জন্য যদি আমরা ওয়েট করি, তখন কিন্তু আপনার লিভার সিরোসিসটা অনেকটাই হুম, প্রোগ্রেস করে গেছে। তো আমাকে যদি লিভার ডিজিজ পিক হুম, করতে হয়, হুম, তো এই স্টেজে পৌঁছানোর আগেই যখন মিনিমাল সিম্পটমস থাকে, তখন আমাদের কিছু পরীক্ষার মাধ্যমে বা হেলথ চেকআপের মাধ্যমে যদি আমরা থাকি, সেই লিভার ডিজিজটা প্রিভেন্ট করা যায়। যেটা আমি আপনাকে হুম, শুরুতেই বলেছিলাম যে হুম, এখনো স্টাডিতে দেখা যায় যে আপ টু 90% লিভার ডিজিজ প্রিভেন্ট করা যায়। ইভেন একটা নতুন স্টাডিও এসছে ল্যান্ডসেট থেকে, হুম, যে ৫ জন লিভার ক্যান্সারের মধ্যে ৩ জন লিভার ক্যান্সার পেশেন্ট ইজ প্রিভেন্টেবল। আচ্ছা। লিভার ক্যান্সার সবসময় হয় ব্যাকগ্রাউন্ড সিরোসিসে হওয়ার হুম, চান্স বেশি থাকে। মানে হুম, যখন লিভারে খারাপ হয়েছে সেই লিভারেই ইউজুয়ালি লিভারে দেখা হুম, যায় সেই লিভারের মধ্যে টিউমার বা হুম, ক্যান্সার হয়। হুম, তো এটাও দেখা গেছে স্টাডিতে যে লিভার আ আ মানে এই ব্যাপারগুলো আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা আগে থেকে টেস্ট করে ওই স্টেজে যাওয়ার আগেই লিভার ডিজিজটাকে আমরা ধরতে পারি। মানে আমার কিছু সিম্পটমস দেখা দিচ্ছে। আমি আ ওভার দ্য কাউন্টার মেডিকেশন না করে আমি একজন ডাক্তারের কাছে পৌঁছবো এবং যদি আমি আগেভাগে ধরে নিতে পারি তাহলে যেটা আপনি বললেন যে 90% ক্ষেত্রে আমরা লিভারটাকে বাঁচাতে পারি। কিন্তু আমাদের আলোচনা তো বাকি 10% দের নিয়ে। যে যাদের লিভার আজকে সেই জায়গায় নেই। তো তাদের ক্ষেত্রে আমার উপায় কি আছে? তো আপনার ক্ষেত্রে মানে যদি আপনার লিভার irreversible হুম, জায়গায় ড্যামেজ পৌঁছে গেছে। পৌঁছে গেছে, তো হুম, সেই ক্ষেত্রে আপনার পেটে বারবার জল জমছে। হুম, আপনার ডাক্তারবাবু আপনাকে ওষুধ দিচ্ছেন কিন্তু হুম, ওষুধ খেয়েও সেটার আর রেসপন্স হচ্ছে না। হুম, আপনাকে পেট থেকে জল হুম, ছুঁচ দিয়ে জল বের হুম, করতে হচ্ছে বা আপনার বারবার রক্ত বমি হচ্ছে, যেটা এন্ডোস্কোপি করেও আর বন্ধ করা যাচ্ছে না। হুম, বা লিভারের জন্য আপনার কিডনিতেও আস্তে, আস্তে প্রভাব পড়তে শুরু করেছে। হুম, যেটাকে হুম, আমরা হুম, বলি হুম, মেডিকেল ভাষায় হুম, হেপাটোরেনাল সিনড্রোম। হুম, মানে আপনার লিভারের জন্য কিডনির ক্রিয়েটিনিনটাও দেখবেন আস্তে, আস্তে হুম, 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 বাড়তে হুম, শুরু করেছে। হুম, বা আপনার এনসেফ্যালোপ্যাথি, মানে লিভারের জন্য আপনার ব্রেনেও আপনার এফেক্টটা হচ্ছে। আপনি জিনিসপত্র ভুলে যাচ্ছেন। দিন-রাত দিনের বেলায় বেশি ঘুমোচ্ছেন, রাত্রের বেলায় জেগে থাকছেন। হুম, হুম, এইগুলো মাইনর সিম্পটমস অফ এনসেফ্যালোপ্যাথি। তো হুম। এইগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এবার লিভার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যেটা বললেন যে সিরোসিস একটা এন্ড স্টেজ লিভার ডিজিজ এর একটা বড় কারণ। তো এই যে সিরোসিস, এই সিরোসিসটাকে কি কোনোভাবে আমরা আটকাতে পারি? কোনো ওষুধ দিয়ে যাতে আমাকে মানে ট্রান্সপ্লান্ট এর মতন জায়গায় যাতে আরো যেন সময় পাই আরকি। না দেখুন, যদি আপনার সিরোসিসকে আমরা ব্রডলি ২ ভাগে ভাগ করি। আচ্ছা। একটাকে আমরা বলি কম্পেনসেটেড হুম, সিরোসিস, হুম, আরেকটাকে আমরা বলি ডিকম্পেনসেটেড সিরোসিস। তো আপনার যদি কম্পেনসেটেড সিরোসিস, মানে আপনার এই পেটে জল বা যেই সিম্পটমস গুলো আমি বললাম, ওগুলো এখনো আসা শুরু করেনি। আচ্ছা। বাট আপনার যে সিটি স্ক্যান হুম, বা আল্ট্রাসাউন্ড হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আপনার লিভারটের স্ট্রাকচারালি সিরোসিস ধরা হুম, পড়েছে। হুম, তো এই স্টেজটায় যদি আপনি আপনি থাকেন, হুম, তাহলে কিছু মেডিসিন আছে যেটা আপনার প্রোগ্রেশনটাকে ডিলে করতে পারে টু ডিকম্পেসেন্ট সেরেসিস। তো এই মেডিসিনগুলো কি? হুম, মেডিসিনগুলো বেসিক্যালি আপনার ইটিওলজিটাকে ট্রিট করে। মানে আপনার যে কারণে লিভারটা আপনার খারাপ হয়েছে, সেই কারণটাকে আমরা যদি ট্রিট করতে পারি, তাহলে এই প্রোগ্রেশনটাকে আমরা স্লো করতে পারি। যেমন যেটা আমি বললাম যে হেপাটাইটিস বি একটা কারণ। হুম, তো আপনার যদি সিরোসিসের সাথে হেপাটাইটিস বি ডিটেক্ট হয়, তাহলে ওটার জন্য এফেক্টিভ অ্যান্টিভাইরাল মেডিসিনস হুম, আছে। হুম, তো সেটা আমরা দিলে আপনার যে প্রোগ্রেশনটা স্লো হবে। বা হেপাটাইটিস সি জন্যও যদি আপনার হেপাটাইটিস সিরোসিস হয়, তো সেটার জন্য এফেক্টিভ মেডিসিনস আছে। হুম, তো সেটা দিয়ে আমরা এই প্রোগ্রেশনটাকে স্লো করতে পারি। আপনি যদি অ্যালকোহল নেন, তো সেটা যদি আপনাকে একদমই বন্ধ করতে হবে। আমি যেটাই বললাম যে ইটিওলজি, মানে কি কারণে হুম, আপনার হুম, লিভারটা খারাপ হয়েছে, হুম, সেটার ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে এই প্রোগ্রেশনটাকে
নন কম্পেনসেটেড বা কম্পেনসেটেড স্টেজ থেকে ডিকম্পেনসেটেড স্টেটটাকে আমরা প্রোগ্রেশনটাকে স্লো করতে পারি। হুম, এছাড়াও ন্যাশ রিলেটেড বা যেটা আমি বললাম যে হুম, নন অ্যালকোহলিক যে ফ্যাটি হুম, লিভার হুম, ডিজিজ রিলেটেড, তো এখনও নিউয়ার কিছু মেডিসিনস এসছে যেটা দেখা যাচ্ছে যে তার জন্যও যে লিভারের যে সমস্যা হয় তার জন্য ওটা প্রোগ্রেশনটাকেও স্লো করা যায়। বাট এই মেডিসিনগুলো এখনই হয়তো আপকামিং। কিছুদিন পরে হয়তো ওর এক্সাক্ট হুম। এফেক্টগুলো আমরা বুঝতে পারবো যে এটা কতটা হেল্পফুল বা নয়। আচ্ছা। তাহলে বোঝা গেল যে লিভারের যে সিরোসিসটা হয় সেটাকে খানিকটা হলেও মানে তার যে প্রোগ্রেশনটাকে আটকানো পসিবল। যদি কম্পেনসেটেড স্টেটে হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এইবার ঘটনা হচ্ছে যাদের এই অবস্থাটা পেরিয়ে গেছে এবং যাদের লিভার ট্রান্সপ্লান্ট দরকার, তো তারা কিভাবে আ মানে এই চিকিৎসাটা অ্যাভেইল করবেন? কলকাতায় কি এই চিকিৎসাটা করা সম্ভব? কারণ আমি যতদূর জানি মানে আমার যদিও সীমিত জ্ঞান যে লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি মানে যত কঠিন সার্জারি গুলি আছে তাদের মধ্যে একটা। তো এটা কি কলকাতায় সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। হুম। আমরা এই হসপিটালেও আমরা লিভার ট্রান্সপ্লান্ট করেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা তো এটার মানে পদ্ধতিটা কি? মানে প্রসেসটা কিভাবে এগোয়? তো দুরকমভাবে দেখুন, আপনার যখন লিভারটা খারাপ হয়ে হুম, গেছে হুম, তো হুম, ওই লিভারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। হুম, হুম, তো আমাকে নতুন লিভার একটা লাগাতে হবে। হুম, তো হুম, সেটার যে অর্গানের সোর্স, হুম, তো দুরকমভাবে সেটা হয়। সেটাকে একটাকে আমরা বলি ক্যাডাভারিক হুম, হুম, লিভার ট্রান্সপ্লান্ট, হুম, আরেকটাকে আমরা বলি লিভিং ডোনার লিভার হুম, ট্রান্সপ্লান্ট। তো ক্যাডাভারিক লিভার ট্রান্সপ্লান্ট যেটা হয় যে হুম, আ কেউ ব্রেন ডেড হয়ে গেছে। মানে হুম, তার ব্রেন ফাংশন ইরিভার্সিবলি ড্যামেজ হয়ে গেছে। হুম। বাট উনার হার্ট চলছে বা বাকি অর্গানগুলো ঠিকঠাক আছে ঠিকঠাক কিন্তু। আছে। হুম, তো তখন তার ফ্যামিলি যদি অনুমতি দেন বা তার হুম, ফ্যামিলি যদি ইচ্ছুক হন অর্গান ডোনেশন এর জন্য, হুম, হুম, তো তারা অর্গান ডোনেট করলে সেই অর্গানটা আপনার যে পেশেন্ট, সেই পেশেন্ট পেতে পারে। তবে এটার একটা স্পেসিফিক পদ্ধতি আছে। হুম, আপনাকে হসপিটালের থ্রু দিয়ে অ্যা যে নোটোর সাইট বা যে রোটোর সাইট আছে আপনার হসপিটালের থ্রু আপনাকে রেজিস্টার করতে হয়। তো ওই রেজিস্টার ওয়াইজ আপনার যখন টার্ন বা আপনার যখন ব্লাড গ্রুপ ম্যাচিং কোনো ডোনার বা আপনার টার্ন থাকে তখন হসপিটাল থেকেই আপনাকে হুম, কল করা হয় হুম, যে আপনার অর্গান এভেইলেবল আছে। হুম, তো আপনাকে তখন হসপিটালে রিপোর্ট করতে হয়। আর তারপরে আমরা ওই ক্যাডাভারিক অর্গানটা যিনি ডোনেট করেছেন তার থেকে নিই। আর যে পেশেন্ট আছে তার শরীরে তখন আমরা ওটা ইমপ্ল্যান্ট বা তখন আমরা ওটা সেলাই করে জুড়ি। তো অর্গান পাওয়ার এই একটা হলো যেটা আমরা হুম, বললাম হুম, হুম, ক্যাডাভারিক, হুম, এটা হুম, হসপিটালের থ্রু দিয়ে হুম, রেজিস্টার করতে হয়। তো তারপরে কেউ আ আ ডোনেট করলে সেটা আমরা পেতে পারি। 2nd যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমরা বলি লিভিং ডোনার লিভার হুম, 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 ট্রান্সপ্লান্ট। তো লিভার এমন একটা অর্গান যেটা আপনি ১ম এই বললেন হুম, যে হুম, নিজে থেকেই রিজেনারেট হুম, হুম, করে। হুম, তো যখন একটা হেলথি পারসন থাকে, হুম, হুম। তো দেখা গেছে তার থেকে আমরা যদি 50-60% লিভারও নিই, আচ্ছা। তো ওটা ইউজুয়ালি ২ থেকে ৩ সপ্তাহে বা ওভারঅল ৩ মাসের মধ্যেই আগের মতো জায়গায় মানে আবার 99% রিগ্রো করে যায়। রিগ্রো করে যায়। আচ্ছা। তো এই ব্যাপারটার জন্যই আমাদের লিভার একটা হওয়া সত্ত্বেও আমরা কাউকে ডোনেট করতে পারি। নিজের কোন রকম ক্ষতি না করেই অলমোস্ট অলমোস্ট। আ হ্যাঁ, হুম, আপনার অবশ্যই আপনার হুম, ডাক্তার হুম, যে লিভার ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট আছে তার সাথে আপনাকে কনসাল্ট হুম, করতে হয়। ডোনারের ক্ষেত্রেও আমরা তার হুম, থরো চেকআপ করা হয়, তার হুম, ব্লাড টেস্ট করা হয়, হুম, তার সিটি স্ক্যান করা হয়, তার এমআরআই বা এমআরসিপি করা হয়। তো এই টেস্টগুলো করার পরে যদি আপনার সার্জন বলেন যে হ্যাঁ, আপনি ডোনেট করতে পারেন, তো তারপরে আপনার হুম, আপনার থেকে তারপরে অর্গানটা আমরা হারভেস্ট করতে পারি। আচ্ছা। তো এই ডোনার যে লিভিং হুম, ডোনার ইউজুয়ালি ১৮ থেকে ৫৫ বয়সের মধ্যে হতে লাগে। হুম, বাড়ির কোনো আ রিলেটিভ হুম। হতে লাগে। আর যার কোনো মেজর কোনো অসুখ আগে থেকে হেলথ নেই, ইস্যুস নেই। হেলথ ইস্যু নেই। হুম, অবভিয়াসলি হেলথি হুম, পারসন থেকে হুম, আমরা এই লিভারটা নিতে পারি। আর আপনার যে পেশেন্ট আছে তার পুরো লিভারটা আমরা কেটে বাদ দিয়ে এই যে নতুন লিভারটা আমরা পেলাম, হুম, সেটা উনার শরীরে আমরা জুড়তে পারি। তো এই দুটো ব্রডলি আমরা সেকশন থেকে হুম, আমরা লিভারের সোর্সটা আমরা পেতে পারি। আচ্ছা। তো একটা হলো হচ্ছে লিভিং ডোনার আরেকটা হচ্ছে ক্যাডাভারিক। তো মোটামুটি আমাদের দর্শক বন্ধু যারা জানতে চাইছিলেন যে লিভার ট্রান্সপ্লান্টটা কিভাবে হয় তার খানিকটা আমরা মনে হয় আপনাকে জানাতে পারলাম। তো এরপরে যেটা প্রশ্ন থাকবে যে যিনি ডোনেট করলেন তার কি পরবর্তীকালে কোনো কমপ্লিকেশনস হতে পারে? মানে হলে সেটা কিরকম? না, ইউজুয়ালি অনেকের কনফিউশন থাকে যে আমি যদি ডোনেটও করি আমাকে হয়তো সারা জীবন হুম, ওষুধ খেয়ে যেতে হবে হুম, 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 বা আমি সারা হুম, জীবন হুম, বিছানায় হুম, আমাকে থাকতে হবে হুম, বা আমি আমার নরমাল অ্যাক্টিভিটি হুম, যেমন আগে খেলতাম হুম, সেগুলো করতে পারবো না। হুম, কিন্তু এই ব্যাপারটা একদমই নয়। আচ্ছা। তো ইউজুয়ালি দেখা যায় যে ডোনেট করা যেটা আমি আমাকে বললাম যে ২ সপ্তাহের মধ্যে লিভারটা অলমোস্ট 90%
বেড়ে যায়। হুম, আর ৩ মাস মধ্যে 99% আগের মতো হয়ে যায়। তো ৩ মাস ইউজুয়ালি আমরা রেস্ট্রিকশন এ থাকতে বলি যে হুম, ডোনার হন। হুম, যে ৩ মাস কোনো ভারী কাজ করা যাবে না। হুম। তারপর থেকে আপনি আবার নরমাল যে কাজ করেন, আপনার যে প্রফেশনেই আপনি থাকুন, আপনি নিজের প্রফেশনে ফেরত যেতে পারবেন। আচ্ছা, এটা তো গেল ডোনারের পর, যিনি ডোনেট করলেন। আর যিনি রিসিভার, তাকে সুস্থ হতে কতদিন সময় লাগে? এবং তিনি যখন লিভারটা গ্রহণ করলেন, তার রিজেকশনের চান্সেস কত? এবং তাকে কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে কিনা? তো একটার পর আপনার হুম, যে হুম, হুম, প্রশ্নটা যে আপনি ১ম এ বললেন যে আ মানে তার সুস্থ হতে হুম, কতদিন লাগে? হুম, তো ইউজুয়ালি লিভার ট্রান্সপ্লান্ট করার পরে ৩ থেকে ৬ মাস লাগে আমাদের যার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে তার রিকভারি হতে। হুম, 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 ডিপেন্ডিং আপন যে উনি অপারেশনের আগে কতটা সিক হুম, বা কতটা অসুস্থ হুম, ছিলেন। হুম, হুম, তো ৩ মাস থেকে ৬ মাস পর থেকে আপনি আপনার প্রফেশনাল লাইফেও আপনি হুম, ফেরত যেতে পারেন। আপনি হুম, যে কাজ করেন হুম। সেই কাজ আপনি করতে পারেন আস্তে, আস্তে। আচ্ছা, আচ্ছা। তবে আমরা যেটা বলি ১ বছর আ বা খুব কনজেস্টেড এরিয়া মানে যেখানে অনেক লোকের সমাগম হয়, হুম, সেই জায়গা থেকে এভয়েড করতে তাতে একটা ইনফেকশন হওয়ার যাতে চান্সটা আপনার কম থাকে। আচ্ছা। ১ বছর পর থেকে আপনি মোটামুটি আমরা যে ওষুধের ডোজগুলো দিই সেগুলো আমরা কমিয়ে দিই। হুম, তো তখন রিস্কটাও ইনফেকশন হওয়ার আস্তে, আস্তে কমে কমে যায়। যায়। 2nd যেটা আপনি জিজ্ঞেস করলেন যে আপনার রিজেকশন এর হুম, রিস্কটা হুম, কেমন হুম। থাকে? তো ইউজুয়ালি যেটা আমরা বলি লিভার ইস এ ইমিউনো প্রিভিলেজড অর্গান। আচ্ছা। মানে যেটা আমরা বলি আ অন্য অর্গানে রিজেকশন হওয়ার রিস্ক যতটা যেটা লিভার কিডনির ক্ষেত্রে কিডনির আমরা ক্ষেত্রে দেখেছি। হুম, বা সেটা কিন্তু হুম, লিভারে কম। সেইজন্যেই আমরা যে লিভার কাজ করার জন্য হুম, যে ইমিউনোসাপ্রেসেন্ট বা হুম, যেটা আ যে ওষুধগুলো দিই, অন্য ট্রান্সপ্লান্টে আমাদের যতটা লেভেল মেইনটেইন করতে হয়, লিভারের ক্ষেত্রে আমরা কম সেই লেভেলটা মেইনটেইন করলেও হুম, চলে। তার কারণ হচ্ছে লিভারের রিজেকশন হওয়ার চান্সটা কম। অবশ্যই আপনি আপনার হুম, ডক্টরের সাথে হুম, পরামর্শ থেকে একদমই। সেগুলো হুম, ইয়ে করবেন। হুম, তো এই ব্যাপারটা আমরা বলতে পারি। আচ্ছা। এবং তাকে যে ওষুধগুলো দেওয়া হবে তিনি সেগুলো কন্টিনিউ করবেন আরকি। হ্যাঁ, মানে হুম, আপনার যে 3rd হুম, প্রশ্নটা হুম, ছিল হুম, যে আ কতদিন হুম, ওষুধ হুম, খেতে হবে? হুম, তো ইউজুয়ালি আমাদের ১ বছর পর্যন্ত হুম, আমরা হুম, ২ টো মেডিসিন দিই। ১ বছর পর থেকে ইউজুয়ালি একটা মেডিসিন খেতে হয়। যেটা কিন্তু খাওয়া খুবই ইম্পোর্টেন্ট। আমি আমার দর্শক বন্ধুদেরও হুম, বলতে হুম, চাই যে হুম, লিভার ট্রান্সপ্লান্ট হওয়ার পরে যে ইমিউনোসাপ্রেসেন্ট বা যে মেডিসিনগুলো আমরা দিই, সেটা খাওয়া টাইম টু টাইম হুম, খুবই ইম্পোর্টেন্ট। ১ বছর পর থেকে একটা মেডিসিন ইউজুয়ালি দেওয়া হয়। হুম, সেটা কিন্তু আপনাকে লাইফ লং নিতে লাগবে। আচ্ছা। মানে যেকোনো ক্রনিক ডিজিজ এর ক্ষেত্রেই যেমন আমরা একটা করে ওষুধ খাই, সেটা হাইপারটেনশন হতে পারে বা ডায়াবেটিস হতে পারে। তো সেরকম আপনাকে মেইনটেইন করে একটা চলতে হবে। মেইনটেইন করতে হবে। মেইনটেইন হ্যাঁ। করে চলতে হবে। আচ্ছা, এই ধরনের সার্জারি তো খুবই জটিল আ একটা সার্জারি, যেটা আমি আগেও বললাম। সেক্ষেত্রে আমি শুনেছি যে আ একাধিক সার্জনস এর দরকার হয় এবং এটা দীর্ঘ সময়ের একটা সার্জারি। তো আমি যেটা জানতে চাইবো যে আমাদের এই আ নর্থ ইস্ট ইন্ডিয়াতে তো নিশ্চয়ই তো আপনার একটা বড় টিম থাকবে যারা মানে এই ধরনের কাজকর্মগুলো করে আসছেন। তো এই ধরনের কাজকর্ম করতে গিয়ে আপনাদের কি, কি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়? চ্যালেঞ্জ মিনস দেখুন আপনার টিমটাকে ট্রেন করা একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, মানে আপনার সাথে যারা কাজ করছে, হ্যাঁ, প্রত্যেকটা ছোট, ছোট জিনিসই ইম্পোর্টেন্ট হয়। একদমই। যেমন হুম, আমাদের ওটিতে শুধু সার্জেনরা তো থাকেন না। হুম, তার সাথে আপনার নার্সিং স্টাফ হুম, থাকেন। হুম, আপনার সাথে ওটি অ্যানাস্থেসিয়া হুম, টেকনিশিয়ানস হুম, থাকে। হুম, আপনার তো এদের ভূমিকাগুলো খুব ইম্পোর্টেন্ট হয়। নট একদম। অনলি সার্জন হুম, বা হুম, ডাক্তার তারা তো আছেই। হুম, কারণ একজন ট্রেন্ড নার্স হুম, নার্সিং স্টাফ যে আপনার হুম, এই ব্যাপারটা হুম, সম্বন্ধে জানে যে হুম, কি হয় বা আমাদের যে টেকনিশিয়ান হুম, তো আপনার যে আপনি লিভারটা বের করলেন তো হুম, ওটাকে আমরা একটা স্পেসিফিক সলিউশন দিয়ে ফ্লাশ করি যেটাকে হুম, আমরা কোল্ড সলিউশন এক ধরনের হুম, সলিউশন হুম, পাওয়া যায়। হুম, তো এই ব্যাপারগুলো ইম্পোর্টেন্ট হয়। প্রত্যেকটা স্টেপে যদি কোথাও একটা প্রবলেম হুম, হয় ঐজন্যই আমি জিজ্ঞাসা তো করলাম তখন যেহেতু আউটকামেও হ্যাঁ, সেটার একটা হ্যাঁ, ইফেক্ট আসে। হ্যাঁ, তো নট অনলি সার্জন অ্যাজ এ টিম আপনার নার্সিং স্টাফ আপনার যিনি অ্যানাস্থেসিস্ট আছেন যে হুম, ট্রান্সপ্লান্ট অ্যানাস্থেসিস্ট হুম, তো ওনার ভূমিকাটাও এক্ষেত্রে অনেকটাই। ভীষণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তো আ ট্রান্সপ্লান্ট অ্যানাস্থেসিস্ট, হুম, আপনার হেপাটোলজিস্ট, হুম, আপনার নার্সিং স্টাফ, আপনার ট্রেন্ড হুম, রেডিওলজিস্ট, হুম, সার্জন তো আছেই। হুম, আর ওটি টেকনিশিয়ানস। হুম, আইসিইউতেও পোস্ট অফ কেয়ার দেওয়ার জন্য হুম, ট্রেন্ড নার্সিং স্টাফ। হুম, তো এই ব্যাপারগুলো সবকিছু মিলেই আপনি তবে একটা সাকসেসফুল লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। বাহ!
আচ্ছা। আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি বললেন যে লিভার ট্রান্সপ্লান্টের পর ভিড়ভাট্টার জায়গায় যেতে আপনি মানা করছেন। যাতে তিনি কোনো নতুন করে কোনো ইনফেকশন তিনি যেন অ মানে ইনফেকশনের মধ্যে তিনি যেন না পড়ে যান। এছাড়া আর কি প্রিকশনস তিনি নেবেন? দেখুন যেটা হুম, ১ম যেটা আমি হুম, বলি ট্রান্সপ্লান্ট হওয়ার পরে যেটা সবথেকে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কমপ্লায়েন্স। মানে আপনাকে ডাক্তারের সাথে টাচে থাকতে হবে। হুম, মানে নিয়মিত। নিয়মিত। হুম, মানে আপনার হুম, ১ম এ আপনার অপারেশন হয়ে গেল। হুম, তো ১ম এ আমরা ৭ দিন ছাড়া, ছাড়া ব্লাড হুম, হুম, রিপোর্টস হুম, করে হুম, দেখি হুম, আপনার হুম, কেমন থাকছে। হুম, হুম, ওগুলো ঠিক থাকলে হুম, আস্তে, আস্তে প্রত্যেক মাসে একবার করে ব্লাড টেস্ট করে হুম, আপনার ডক্টরকে পাঠানো। হুম, উনি সেই হিসাবে আমরা যে ইমিউনোসাপ্রেশন এর মেডিসিন গুলো দিই, হুম, সেই হিসাবে কখনো ডোজগুলো একটু বাড়াই বা কখনো একটু কমাই। হুম, তারপরে যদি আপনার দেখা যায় যে লিভারটা ঠিক চলছে, হুম, তখন ৩ মাসে একবার করে রিপোর্ট করা হয়। হুম। সেটাও যদি দেখা যায় যে ঠিকঠাক চলছে, তো ৬ মাসে একবার করে আপনি এটা লং টার্মে ফলো আপ এর ডিউরেশনটা আস্তে, আস্তে আস্তে, আস্তে বাড়তে বাড়তে থাকবে। থাকে। মানে হুম, যেমনই হুম, আপনার হুম, হুম, লিভারটা যেমন হুম, আস্তে, আস্তে বডির সাথে অ্যাকোমোডেট হুম, করতে হুম, থাকে, তো হুম, ফলো আপ এর ডিসট্যান্সটা তবে ফলো আপ এ থাকাটা আপনার একান্ত জরুরি। একান্ত জরুরি। হুম, যেটা ২ নম্বর পয়েন্ট আপনি হুম, জিজ্ঞেস করেন যে ভিড় এলাকায়। হুম, তো ওটা ইউজুয়ালি আমরা বলি ১ বছর, হুম, ১ থেকে ১.৫ বছর হুম, এভয়েড করে। কারণ হুম, ওই সময়টা আমরা যে ওষুধের ডোজটা দিই, হুম, হুম, সেটা একটু বেশি হুম, ডোজের। হুম, তো ওয়ান্স দ্যা লিভার গেট হুম, অ্যাকোমোডেটেড আপনার হুম, যখন আস্তে, আস্তে লিভার ফাংশনটাও ঠিক থাকছে, হুম, তখন আমরা ডোজটাও আস্তে, আস্তে কমিয়ে দিই। তো তাতে আপনার ইনফেকশন হওয়ার চান্সটাও কমে চান্সেসটাও যায়। তো কমে যায়। আপনি ভিড় এলাকায় যেতে বারণ করছি না। বাট আপনি যদি যান, আপনি একটা নিজের মাস্ক পরুন। আপনি একটা নিজের প্রিকশন নিন। মানে এট লিস্ট ১ম ১ থেকে হুম, ১.৫ বছর সময়টা। তারপরে আস্তে, আস্তে যেহেতু ডোজ আপনার কম করি, আপনি আবার ডক্টরের পরামর্শতে থাকবেন। তো আস্তে, আস্তে তখন নরমাল মানুষের মতোই আপনি আপনার সমস্ত কাজকর্ম করতে পারবেন। ইনফেক্ট কোনো পেশেন্টরা আপনি মানে তারা স্পোর্টস হুম। স্পোর্টসেও পার্টিসিপেট করে। আচ্ছা, ইভেন আফটার লিভার ট্রান্সপ্লান্ট হুম, আমাদেরকে ভিডিও পাঠায়। কেউ আচ্ছা। কাশ্মীরে ঘুরতে গিয়ে আমাদেরকে ভিডিও পাঠায় যে, "আমি এখানে ঘুরতে এসেছি।" তো হুম, এই হুম, ব্যাপারগুলো আপনার ট্রান্সপ্লান্টের পরে আপনার একটা হুম। লাইফটা নরমাল হয়ে যাবে। কিছু মিথ ছিল আরকি। সেগুলো নিয়ে একটু জিজ্ঞাসা করব এবার। সেটা হচ্ছে যদিও আপনি সবকটা প্রশ্নেরই উত্তর মোটামুটি আমাদের দিয়ে দিয়েছেন, তাও একটা, একটা করে জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট মিনস লাইফ লং বেড রেস্ট। এটা একদমই একটা মিথ। আচ্ছা। যেটা আমি অলরেডি হুম, বললাম যে আপনি ইউজুয়ালি ৩ থেকে ৬ মাস পরেই আপনি রিকভার করবেন হুম, এবং আপনার যে প্রফেশনাল লাইফ বা যে হুম, পার্সোনাল লাইফ বা যে সোশ্যাল লাইফ এটা গ্র্যাজুয়ালি হুম। আপনি ইউ ক্যান হ্যাভ দ্যাট। আচ্ছা। যারা ডোনর তারা চিরকালের মতন দুর্বল হয়ে পড়েন। আ এটাও একটা মিথ। এটা আমি অলরেডি হুম, এক্সপ্লেইন হুম, করেছি হুম, যে হুম, ডোনারকেও হুম, আ লং টার্ম এ কোনো মেডিসিন খেতে হয় না। হুম, বাট পেশেন্ট যিনি হুম, থাকবেন তাকে একটা মেডিসিন খেতে হবে। হুম, তো ডোনারও ও আমাদের কাছে কিছু আ ডোনার যিনি ডোনেট করেছেন আমাদের কাছে ফটো হুম, পাঠান। হুম, হুম, উনি জিম-টিম করে হুম, মানে এমন হুম, বডি হুম, বানিয়েছেন যে আপনার দেখে মনে হবে না যে উনি হুম, আগে ডোনেট করেছেন। তো ডোনেট করার পরেও আপনি নরমাল লাইফ এ ফেরত যেতে পারেন। আপনি যদি খেলতে পছন্দ করেন। হুম, অবশ্যই ১ম ৩ থেকে ৬ হুম, মাস একটা রেস্ট্রিকশন হুম, থাকে। হুম, বাট তারপর থেকে আপনি নরমাল লাইফ এ ফিরে যেতে পারেন। ইভেন আপনি যদি আ মহিলা হন, হুম, আপনি যদি ভাবেন যে আপনি কনসিভ করবেন, হুম, তো ওটাও আপনি ডোনেট করার ১ বছর পর থেকে সেই কনসিভ করারও আপনি প্ল্যান করতে পারবেন। মানে একটা নরমাল মানুষের হুম, জীবনযাত্রা হুম, হুম, যেমন হুম, হয় হুম। সেই জায়গাতে আপনি ডোনেট করার পরেও ফেরত যেতে পারেন। কিছুদিন আপনাকে একটু অপেক্ষা করে হ্যাঁ, যেতে হবে। কিছুদিন অবশ্যই হুম, আপনাকে লিভারটা হ্যাঁ, রিকভারি করার জন্য হুম, যেটুকু টাইম, হুম, সেই হুম। টাইমটা আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা। ৩ নম্বর মিথ হচ্ছে ট্রান্সপ্লান্ট পেশেন্টস ক্যানট ওয়াক। যেটা আপনি অলরেডি বলেছি যে আ বলেছেন। আ কিছুদিন পর থেকেই হুম, আপনি আপনার হুম, নিজের কাজে ফেরত যেতে পারবেন। আচ্ছা। আর শেষটা একটু ভয়ানক। আ বলছে যে একবার লিভার ট্রান্সপ্লান্ট ঠিকঠাক হয়ে গেলে মাঝে সাঝে একটু অ্যালকোহল খাওয়া যাবে। না, এটা একদমই আ নয়। এটা একদমই অ্যাডভাইজেবল নয়। কারণ আপনার লিভারটা খারাপ হয়ে গেছে আর এই লিভারটা হুম, আপনার নিজের নয়। তো আপনি যদি এরপরেও ভুল করেও কোনোদিনও অ্যালকোহল সেবন হুম, হুম, করেন, হুম, তো এই লিভারটা আরো তাড়াতাড়ি হুম। খারাপ হবে। তো এটা একদমই আপনাকে অ্যালকোহল থেকে লিভার ট্রান্সপ্লান্ট এর পরে একদমই অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে। বাহ! দারুণ। আচ্ছা এইবার যেটা সবাই জানতে চাইবে যে আ লিভার আমার এই মতন অবস্থায় যাতে না পৌঁছয়, তার জন্য আমার লাইফস্টাইলটা আমি কিভাবে মেইনটেইন করব? কি খাবো? কোন খাবার থেকে দূরে থাকবো? কোন কাজগুলি করব? কোন কাজ করব না?
তো দেখুন আমি আপনাকে বললাম যে লিভার ডিজিজ অলমোস্ট 90% প্রিভেন্টেবল। হুম, তো কি কারণে লিভার ডিজিজগুলো হয় সেগুলোর যাতে হুম, আপনার না থাকে হুম, সেটাই আপনাকে চেক করে নেওয়া। একদম। তো ১ম এই আমি যেটা বললাম অ্যালকোহল। হুম, অ্যালকোহল থেকে আপনাকে বিরত থাকতে বিঘ্ন। হবে। বিঘ্ন। হুম, মানে এখন দেখা যাচ্ছে অ্যালকোহল তো শুধু আপনার লিভারের খারাপ করে না। এখন অনেক সাইড দিয়ে হুম, বডির যেকোনো জায়গায় ক্যান্সারেরও মানে নট অনলি হুম, লিভারের পারপাসে হুম, আপনার বডিতে যেকোনো জায়গায় ক্যান্সারের রিস্কও হুম, বাড়িয়ে অ্যালকোহল দেয়। বাড়ায়। তো অ্যালকোহল থেকে বিরত থাকুন। হুম, ২ নম্বর যেটা কারণে খারাপ হয় হেপাটাইটিস বি বা সি। হুম, তো এই দুটোর জন্য আপনি আপনার ব্লাড টেস্ট করে চেক করুন যে আপনার হেপাটাইটিস বি বা সি আছে নাকি। যদি হেপাটাইটিস বি আপনার না থাকে খুবই ভালো। আর তার জন্য হেপাটাইটিস বি এর জন্য এখন খুব এফেক্টিভ ভ্যাকসিন আছে। তো আপনাকে আমি সবাইকে সাজেস্ট করব আপনি এবং আপনার বাড়ির যতজন ফ্যামিলি মেম্বার আছেন, আপনারা যদি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে কোনো ডক্টরের পরামর্শ নিয়ে আপনি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিন। যেটা দিয়ে আপনি আবার হেপাটাইটিস বি টা প্রিভেন্ট করতে পারবেন। হুম, ৩ নম্বর যদি আপনার পরীক্ষায় ব্লাড টেস্টে হেপাটাইটিস সি জন্য আপনি চেক করলেন। যদি না থাকে ওয়েল অ্যান্ড গুড। যদি কোনো কারণে থাকে তার জন্য ইফেক্টিভ ট্রিটমেন্ট আমাদের কাছে আছে। তো আচ্ছা। সেই ট্রিটমেন্টটা আপনি নিন যাতে আপনার লিভারটা খারাপ না হয়। হুম, ৩ নম্বর যে আমি বলেছিলাম যে কারণটা যেটা হচ্ছে ওভারওয়েট বা হুম, ওবেসিটি। হুম, তো এটা আমরা সবাই জানি যে আ আপনার যদি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে বাড়িতে সবাই মোটা, তো আপনাকে আমি অ্যাডভাইস করব যে আমি রেগুলার একটা হেলথ চেকআপ বা লিভারের একটা পরীক্ষা করাতে পারেন। সুগারি ফুড বা জাঙ্ক ফুডস না হুম, নেওয়া, হুম, একটু এক্সারসাইজ করা। মানে যেটা আমরা একদমই হুম, আজকাল আ করি না। এত ফাস্ট লাইফ হয়ে গেছে হুম, আমরা করতে হুম, চাই না। হুম, তো আমি অনেক এনার্জি ইনটেক করছি। হুম, বাট আমার এনার্জি হুম, এক্সপেন্ডিচার হচ্ছে না। তো হুম, বডিতে যে এক্সেস এনার্জি হুম, তো ওটাও ফ্যাটে কনভার্ট হয়ে যায়। তো এই ব্যাপারগুলো সুগারি ফুড, জাঙ্ক ফুডস না নেওয়া, বিভিন্ন টাইপের মার্কেটে এভেইলেবল যে জুসেস হুম, বা সফট ড্রিংকস এগুলোতেও সুগার কনটেন্ট বেশি থাকা। প্রচুর থাকে। এক্সারসাইজ হুম, করুন। যদি আপনার ওভারওয়েট থাকে আপনি একটু ওয়েট লস করুন। হুম, আর আপনার তার সাথে ডাক্তারের পরামর্শে থাকুন। হুম, যারা ওভারওয়েট হুম, বা যাদের ডায়াবেটিস ধরা পড়েছে তারাও একটা হেলথ চেকআপ এর মাধ্যমে লিভারের একটা চেকআপ করতে পারেন। তো এই ব্যাপারগুলোর এই কারণগুলোকে যদি আমরা এক্সক্লুড করতে পারি যে কারণের জন্য লিভার খারাপ হয়, সেগুলোকে আমরা চেক করতে পারি যে আপনার আছে নাকি। তাহলে সেই হিসাবে আমরা যদি আগেই ট্রিটমেন্টটা দিই তাহলে আপনার লিভার ডিজিজটা ওই স্টেজে পৌঁছায় না, যেই স্টেজে গিয়ে লিভার ট্রান্সপ্লান্টের দরকার পড়ে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। থ্যাংক ইউ সো মাচ। শেষে আমি শুধু আপনার কাছে জানতে চাইবো যে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন হয়তো কেউ এমন জায়গাতেই আছেন মানে এন্ড স্টেজ লিভার স্টেজে হয়তো পৌঁছে গিয়েছেন। তাদের উদ্দেশ্যে, তাদের ফ্যামিলির উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? তো তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলব, মানে যদি আপনার হেপাটোলজিস্ট বা আপনার আ যে লিভার ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট ডক্টর হুম, আছে, উনি যদি অ্যাডভাইস করেন যে আপনার লিভার ট্রান্সপ্লান্ট দরকার, তো সেটার জন্য ডিলে করবেন না। মানে এরকম আমরা অনেক পেশেন্টই হুম, দেখি হুম, আ আ মানে পেশেন্টরা ডক্টর টু ডক্টর হুম, ঘুরতে থাকেন। হুম, হয়তো সবাই উনাকে হুম। ট্রান্সপ্লান্ট করার জন্যই বলেছে। কিন্তু বাট তবুও উনি অপেক্ষা করেন। অপেক্ষা করেন যে হুম, হয়তো লিভারটা হুম, যদি আ কোনো কারণে ঠিক হুম, হয়ে যায়। হুম, হুম, তো এইটা করতে দেখা যায় যে পেশেন্ট এমন একটা স্টেজে চলে গেছে, হুম, হুম। যখন লিভার ট্রান্সপ্লান্ট করলেও তার আউটকামটা অত অতটা ভালো ভালো হয় না। করা যাবে না। তো আজকাল তো মোবাইলের যুগ, স্মার্টফোনের হুম, যুগ। হুম, আপনি আপনার লিভার ট্রান্সপ্লান্ট যিনি স্পেশালিস্ট তার ওপিনিয়ন নিন। দরকার হলে একটা সেকেন্ড ওপিনিয়ন হুম, নিন হুম, অন্য হুম, ডক্টরের। অন্য ডক্টর। বাট যদি আপনার ডক্টররা আপনাকে সাজেস্ট করে যে আপনার লিভার ট্রান্সপ্লান্টের দরকার আছে, তবে সেটার জন্য ডিলে করবেন না। ডিলে করলে লিভার ট্রান্সপ্লান্ট আউটকামটাও অত ভালো করা সম্ভব হয়ে ওঠে না। একদমই তাই। আর লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, সেটা চিকিৎসা সংক্রান্ত হতে পারে। তো তার জন্য একটি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আপনারা নিঃসন্দেহে সেখানে যোগাযোগ করতে পারেন। আর আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। নমস্কার, হুম। নমস্কার।